সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। বরিশাল আরআরএফ পুলিশ লাইন্স থেকে আজকে লাইভ ক্লাস করা হচ্ছে। অনেকেই যারা পড়েন তারা আমার এই বরিশাল আরআরএফ পুলিশ লাইন্সে আছেন। সবাইকে অনুরোধ করব একটু ক্লাস করেন, পড়ালেখা কেউ ছেড়ে দিয়েন না। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আপনার কি বদলিয়েছে? হ্যাঁ দাদা, আমি একটা ক্যাম্পে কর্মরত ছিলাম, সেখান থেকে পুলিশ লাইন্সে আসছি। এখন থেকে আরও ভালো মানের সার্ভিস দেব আপনাদেরকে। আপনারা কেউ হতাশ হবেন না। যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করেন, প্রত্যেকে একটা হাজিরা দেন, আমরা দ্রুত আমাদের ক্লাসে চলে যাব। আপনারা সবাই জানেন যে বিদ্যুৎ সংকটের কারণে একটু পরপর বিদ্যুৎ আসে যায়, সো বিদ্যুৎ না থাকলে ক্লাস করানো একটু অসুবিধা, এবং আপনিও কিন্তু ক্লাস করতে আপনার অস্বস্তি লাগবে। সো আমরা দ্রুত ক্লাস শুরু করব। আমরা গতকালের পড়া রিভিশন দিতে থাকি, আপনারা সবাই ক্লাসে যুক্ত হতে থাকেন। আমরা 299 থেকে 338-এর ক পর্যন্ত অলরেডি পড়ে ফেলছি। 299-তে ছিল অপরাধজনক নরহত্যা, অর্থাৎ একটা মানুষকে হত্যা করা হবে, তবে সেটা একবারে সুনিশ্চিতভাবে একদম পুরোপুরি শিওর না। হত্যা করার অভিপ্রায় ছিল, কিন্তু এই কাজের ফলে লোকটা মারা যেতেও পারে, নাও যেতে পারত, কিন্তু যদি মারা যায় তখন সেটা অপরাধজনক নরহত্যা হবে। আর একটা ছিল খুন, ডাইরেক্ট সুচিন্তিত সুস্থ মস্তিষ্কে অর্থাৎ হত্যা করার অভিপ্রায়ে পূর্ব পরিকল্পিতভাবে যখন কাউকে হত্যা করা হয় তখন সেটা হবে খুন। অপরাধজনক নরহত্যা 299 সংজ্ঞা, শাস্তি 304। খুনের সংজ্ঞা 300, খুনের শাস্তি 302। একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে খুন করলে সেটা বলা হয়েছে 301, শাস্তি হচ্ছে 302। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, আর কোনো অপশন নাই যে তাকে অর্থদণ্ড, উভয় দণ্ড, এরকম কিছু নাই, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।
এবারে 304 সঠাইবেন ক। আপনি এমন একটা কাজ করলেন যেটাতে একজন লোক মারা গেল, কিন্তু আপনার তাকে মারার কোনো ইচ্ছা ছিল না, তবে আপনি এমন অবহেলার মাধ্যমে কাজটা করলেন অসতর্কভাবে, যেখানে আপনার সতর্ক থাকা উচিত ছিল, যত্ন থাকা উচিত ছিল, কিন্তু আপনি যদি অবহেলার ফলে আপনার কোনো কাজের ফলে যদি মারা যায়, তাহলে আপনার শাস্তি 304 সঠাইবেন ক। আপনি একজন ডক্টর, আপনি একটা সিজার করেছেন, সিজার করার পরে আপনার কাজ হচ্ছে এই পেটের মধ্যে যেন কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র যেন না থাকে, আপনার ক্লিন করা, এবং কোনো প্রকার যেন ক্ষতি হয় এরকম যেন পেটে কিছু না থাকে। তা আপনি কি করলেন, সিজার, যে ছোট কেসি সিজার, অর্থাৎ মেডিকেল ইনস্ট্রুমেন্ট, যেখানে অপারেশন থিয়েটারে কিছু জিনিসপত্র থাকে, তার মধ্যে একটা আছে সিজার, ছোট। এই ছোট একটা কেসি পেটের মধ্যে রয়ে গেল, অথবা গজ রয়ে যায় পেটের মধ্যে, আমরা দেখি প্রায় ঘটে, এর ফলে রোগীটা মারা গেল। তাহলে এখানে আপনার রোগীকে মারার কোনো ইচ্ছা ছিল না, তবে আপনার অবহেলার ফলে এই রোগীটা মারা গেল, তখন এই ডাক্তারের শাস্তি হবে 304 সঠাইবেন ক। 304 সঠাইবেন ক। অনেকে গাড়ি ঘোড়া চালায়, মনে করেন বাস ড্রাইভার একটা বাস চালাচ্ছে, বরিশাল থেকে ঢাকা রওনা দিয়েছে। এই বাস ড্রাইভার জানে যে তার বাসের ব্রেক ভালো না, সে ভাবছিল আজকে সারবে, বোঝার চেষ্টা করবেন, আজকেই ব্রেকটা সারা উচিত ছিল, সেও ভাবছে সারবে, নতুল্লাবাদ এসে বাসটাকে হোল্ড করাইছে, থামাইছে। এখন একটু পরেই নাস্তা করে সে বাসটার ব্রেকটা ঠিক করতে যাবে, এর মধ্যে দেখে অনেকগুলো যাত্রী চলে আসছে, ঢাকা যাওয়া লাগবে ইমিডিয়েট। তখন সে কি করলো, সে আর লোভ সামলাতে পারলো না, তখন সে ভাবতেছে ব্রেক পরে সারবো, আগে এই যাত্রী নিয়ে ঢাকাতে যাই, অনেকগুলো টাকা হবে। তাহলে বাস ড্রাইভার জানে তার ব্রেকে একটু সমস্যা আছে, কোনো যাত্রীকে মারার উদ্দেশ্য নাই তার, তবে তার এই অবহেলা করে সে ব্রেকটা সারায় নাই। কিছু দূর গিয়ে যখন সামনে থেকে একটা গাড়ি এসে ব্রেকে চাপ দিয়েছে, ব্রেকে কাজ করলো না, তখন সেই গাড়ির সাথে সংঘর্ষে কয়েকটা লোক মারা গেল। এই যে একটা অবহেলা, এটার শাস্তি 304 সঠাইবেন ক। আর এক ড্রাইভার আছে, সে হচ্ছে পাগলা ড্রাইভার। এই পাগলা ড্রাইভার, সে রাস্তায় উঠলে কিছু মানে না, সে এত স্পিডে চালায়, তার কথা হয়েছে আমার গাড়ি সবার আগে থাকবে। যেমন আমাদের শম্ভু দাদা আছে, সে যখন মোটরসাইকেল চালায়, তার সামনে দিয়ে কোনো মোটরসাইকেল ওভারটেক করলেই তার মাথা নষ্ট হয়ে যায়, সে চায় তার মোটরসাইকেল আগে থাকবে। তাহলে 304 সঠাইবেন খ। এখানে বলা হয়েছে কেউ যদি বেপরোয়াভাবে ওভার স্পিডে যদি গাড়ি চালিয়ে যদি কোনো দুর্ঘটনায় কারো মৃত্যু হয়, তখন তার 304 সঠাইবেন খ। 307 খুনের চেষ্টা, 308 অপরাধজনক নরহত্যার চেষ্টা, আর 309 আত্মহত্যার চেষ্টা। 312 ধারা গর্ভপাত। কেউ যদি গর্ভপাত করায় কোনো নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত, অনেক সময় এমন সিচুয়েশন হয় যে পেটের বাচ্চাটাকে যদি গর্ভপাত করানো না হয়, এই যে নারী আছে যার পেটে বাচ্চা, এই নারীর ক্ষতি হয়ে যাবে, এই নারী মারা যেতে পারে। তখন সকলের সম্মতিতে যদি গর্ভপাত করা হয়, সেটা অপরাধ নয়। তবে এই নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত
এমনিতেই অনেকে আছে অবৈধ শারীরিক সম্পর্ক করেছে, পেটে বাচ্চা চলে আসছে, এই বাচ্চা কি রাখা যাবে? রাখা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী চাচ্ছে স্ত্রীকে ছেড়ে দিতে, যে কোনোভাবেও ওকে ছেড়ে দিবে। এখন স্ত্রীর পেটে সন্তান আসছে, এখন এই সন্তান হইলে তো এই স্বামী আর এই স্ত্রীকে ছাড়তে পারবে না এত সহজে। তখন সে কি করলো, নারীকে কৌশলে ভুলভাল বুঝিয়ে পেটের যে গর্ভপাত করাইল। তাহলে নারী নিজে যদি গর্ভপাত করায় তাহলে তার শাস্তি 312, যে ডাক্তার করাবে তার শাস্তি 312, আর যিনি সম্মতি দিবেন তিনিও 312। এবার 313, এবার নারীর কোনো ইচ্ছা নাই, নারীর সম্মতি ব্যতিরেকে যদি তার গর্ভপাত করানো হয়, তখন যারা যারা এই কাজে সায় দেবে, ডাক্তার অথবা নারীর প্রেমিক অথবা স্বামী, তাদের শাস্তি 313। এবার নারীর গর্ভপাত করাতে গিয়ে নারীর যদি মৃত্যু ঘটে যায়, যদি মৃত্যু ঘটে যায় তাহলে 314। নারীর শাশুড়ি অর্থাৎ বৌমা, পুত্রবধূ নতুন আসছে, কেবল 1 বছর, শাশুড়ির সাথে মেলে না, এই শাশুড়ি হচ্ছে ওঝা কবিরাজের কাছে গিয়ে কি যেন একটা নিয়ে আসছে, ঔষধপত্র না কি যেন, রাত্রে আসতে ভাতের সাথে খাওয়াই দিয়েছে, অথবা যে কোনো শত্রুতা করে এমন কিছু করছে, এমন কিছু খাওয়াইছে যাতে এই নারীর পেটের মধ্যে যে বাচ্চাটা আছে এটা পেটে বসেই মারা যাবে, অথবা জন্মানোর সাথে সাথে মারা যাবে। এইরকম এমন কোনো কাজের ফলে যদি নারীর গর্ভস্থ সন্তান মারা যায় অথবা জন্ম হওয়ার সাথে সাথেই মারা যায়, এরকম কাজ যদি কেউ করে তাহলে তার শাস্তি 315। আর নারীর পেটের মধ্যে যে বাচ্চা আছে, নারীকে এমন কোনো আঘাত করা হইল যার ফলে নারীর কিছু হইল না কিন্তু তার পেটের বাচ্চাটা মারা গেল, সেক্ষেত্রে 316। 12 বছরের কম বয়স্ক কোনো বাচ্চাকে, শিশুকে যদি পালতে পারবে না, খাওয়ান ভরণ পোষণ দিতে পারবে না, চাইছিলাম ছেলে হইছে মেয়ে, এই মেয়ে আমরা বড় করতে পারবো না, এরকম ধরনের, বা গরিব অসহায়, তাদের ঘরে সন্তান চলে আসছে, আমরা এই সন্তান পালনে ব্যর্থ, তাহলে 12 বছরের কম বয়স্ক কোনো সন্তানকে যদি কেউ পরিত্যাগ করে বা বর্জন করার উদ্দেশ্যে ফেলে চলে যায় তাহলে 317। আর একটা মৃত বাচ্চা হয়েছে, এই বাচ্চাটার যে জন্ম হয়েছে এইটা যাতে কেউ না জানতে পারে, তার জন্ম গোপন করার উদ্দেশ্যে যদি তাকে কবর দেওয়া হয় তাহলে 318। 319 সাধারণ আঘাত, 320 হচ্ছে গুরুতর আঘাত। 8 ধরনের আঘাত যদি করা হয়, 8 ধরনের, তাহলে সেইটা হচ্ছে সেই 8 প্রকারে হচ্ছে গুরুতর আঘাত। এই 8 প্রকারের বাইরে সমস্ত আঘাত হচ্ছে সাধারণ আঘাত। 8 প্রকার আপনাদের মুখস্থ রাখতে হবে। প্রথমে পুরুষত্বহীনকরণ, তারপর 2 চোখের যে কোনো একটির দৃষ্টিশক্তি নষ্টকরণ, 2 কর্ণের যে কোনো একটির শ্রবণ শক্তি রহিতকরণ, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থির স্থায়ীভাবে কর্মশক্তি সমূহের বিনাশ, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি সাধন, হাড় অথবা দন্ত ভঙ্গ, দাঁত যদি কেউ ভেঙে ফেলে, আর এমন আঘাত যে আঘাত করলে যাকে আঘাত করা হয়েছে সে কমপক্ষে 20 দিন যদি তীব্র দৈহিক যন্ত্রণা ভোগ করে তাহলে সেটা হবে গুরুতর আঘাত। আপনাদের একটা এমসিকিউ আসবে, গুরুতর আঘাতের ক্ষেত্রে কমপক্ষে কতদিন পর্যন্ত অথবা কমপক্ষে কতদিন পর্যন্ত
দৈহিক যন্ত্রণা ভোগ করলে সেটা গুরুতর আঘাত বলে গণ্য হবে। একটাই আছে শুধু 20 দিন, একটা আছে 25 দিন, একটা আছে 10 দিন, একটা আছে কমপক্ষে 10 দিন। আপনারা তো শিখে ফেলছেন 10 দিন, সরি 20 দিন শিখে ফেলছেন। ক নাম্বারেই আছে 20 দিন। আপনি তো 20 দিন দেখেই তো ইয়েস আমি 1 নাম্বার পেয়ে গেলাম, আপনি 20 দিন ভরাট করে আসলেন, কিন্তু আসলেই কি 20 দিন? এটা হবে কমপক্ষে 30 দিন। আমরা যখন ফৌজদারি কার্যবিধির 87 ধারা পড়েছিলাম, সেখানে হুলিয়া পড়েছিলাম। হুলিয়াতে কি কয়দিনের সময় দেওয়া হয়? 30 দিন। আসলেই কি 30 দিন? কমপক্ষে 30 দিন। এই কমপক্ষে লেখাটা যেখানে আছে সেটা আপনার ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এই কমপক্ষে লেখা দিয়েই আপনাকে এই এমসিকিউতে আটকাই দেওয়া যেতে পারে। তাহলে এই 8 প্রকারের আঘাত হচ্ছে গুরুতর আঘাত। সাধারণ আঘাত দুইভাবে করা যায়, একটা হাত দিয়ে আর একটা হচ্ছে অস্ত্র অথবা অন্য কিছু দিয়ে। গুরুতর আঘাত দুইভাবে করা যায়, একটা হচ্ছে হাত দিয়ে অথবা অস্ত্র বা অন্য কিছু দিয়ে। তাহলে প্রত্যেকটার 2টা করে শাস্তির ধারা থাকবে। 323 খালি হাতে যদি সাধারণ আঘাত করে 323, 324 মারাত্মক অস্ত্র অথবা অন্য কিছুর সাহায্যে যদি সাধারণ আঘাত করে, 325 খালি হাত দিয়ে যদি গুরুতর আঘাত করে, 326 মারাত্মক অস্ত্র বা অন্যভাবে যদি গুরুতর আঘাত করে। আমি একটা প্রশ্ন করি, আর 326 সঠাইবেন ক? যখন দুইটাকেই যখন উপরে ফেলে দেওয়া হবে তখন 326 সঠাইবেন ক? জলিল নামক এক ব্যক্তি জরিনা নামক এক মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার ফলে জরিনা সেই প্রেমের প্রস্তাব অস্বীকার করে। এর ফলে এই জলিল রাগান্বিত হয়ে সুযোগ বুঝে জরিনা নামক মেয়ের মুখে অর্থাৎ মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে তার মুখমণ্ডল বিকৃত করে ফেলে। এক্ষেত্রে জলিলের শাস্তি কত ধারায় হবে? এই প্রশ্নের উত্তর যে দিতে পারবেন তাহলে বুঝবেন আপনি এই আঘাতের এই সাইট, এই ধারাগুলো বুঝতে পারছেন। তাহলে আমাদের আলোচ্য বা বিচার্য বিষয় কোনটা? জলিল জরিনাকে অ্যাসিড নিক্ষেপ করে মুখমণ্ডল বিকৃত করে ফেলছে, পুরাই ফেলছে। এইটা কত ধারায় যাবে দেখি কে পারেন। শম্ভু দাদা পারলে উত্তর দেন। এমএসটি রিপা আক্তার, ব্রিলিয়ান্ট গার্ল। ধ্রুবরাজ দাদা আপনি উত্তর করেন। ধ্রুবরাজ দাদা, আর ইউ আউট অফ মাইন্ড? আপনি কি সব কিছু কি হচ্ছে সব? কি কমেন্ট করলেন?
রিপা আক্তার, তুমি কি করতেছো এগুলো? 328 আসলো কোথা থেকে? একজন আরেকজনকে অ্যাসিড নিক্ষেপ করছে নাক মুখে, এরপর তার চেহারা বিকৃত হয়েছে। তাহলে আমরা 320-এর যে 8টা পয়েন্ট সেখানে বলছিলাম গুরুতর আঘাত কোনটা, যে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি সাধন। তাহলে অ্যাসিড মারছে, মস্তক বা মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। এখন তাহলে এটা কি গুরুতর আঘাত? ওই 8টা পয়েন্টের মধ্যে আছে। তাহলে গুরুতর আঘাতের শাস্তি কয়টা ধারায় আছে বলেন তো? গুরুতর আঘাতের শাস্তি শ্রীমতী সীমা রায় দাসী, ব্যাত থাকলে ব্যাত দিয়ে পিটানো লাগে সবগুলো। গুরুতর আঘাতের কয়টা শাস্তি? 2টা। যত সাধারণ আঘাত আছে তার শাস্তি 2টা ধারাতে হবে, হয় 323 নইলে 324। আর যত গুরুতর আঘাত আছে তার শাস্তি 2টা ধারায় হবে, হয় 325 নইলে 326, হয় 325 নইলে 326। তাহলে 325 কোনটা? যেটা 325 কোনটা? যেটা খালি হাত দিয়ে গুরুতর আঘাত করা হবে। কারেন্ট চলে আসছে। তাহলে 325 হচ্ছে খালি হাত দিয়ে, আর 326 হচ্ছে মারাত্মক অস্ত্র অথবা অন্য কিছু দিয়ে। এই মারাত্মক অস্ত্র অথবা অন্য কিছু বলতে কি বলছিলাম? ক্ষয়কারক পদার্থ, বিষ দিলে, তারপরে অ্যাসিড নিক্ষেপ করলে, তারপরে কি করলে, গরম পানি দিলে, উত্তপ্ত কোনো কিছু দিলে, কর্তন করা যায় এমন কিছু দিলে। তাহলে গুরুতর আঘাতের শাস্তি 2টা ধারা, একটা 25, একটা হচ্ছে 26। 25 হচ্ছে কি খালি হাত দিয়ে, কিন্তু এটা কি অ্যাসিড, কি একটা ক্ষয়কারক বা বিষাক্ত বস্তু, এইটা যাবে 326 ধারায়। একটা লোক আপনারা সঠিক অ্যান্সারটা দিতে পারলেন না, এটা যাবে 326 ধারায়। এইটুকু পারলেন? এটা যাবে 326 ধারায়। স্ত্রী স্বামীর সাথে রাগ করে রাত্রিবেলা, স্বামী বারবার কি যেন আবদার করে, স্ত্রীর মন ভালো না, শরীর ভালো না, সে দিবে না। তারপর সে এই স্ত্রীর রাগ হয়ে লাথি মারল, স্ত্রী লাথি মারল স্বামীকে তার বিশেষ অঙ্গে, তারপরে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেল। বলেন তো এইটা কত ধারায় যাবে? তাহলে বুঝবো আপনি পারেন। 327, 329 একই ধারা। 327 হচ্ছে সম্পত্তি ছিনাইয়ে নেওয়া, জোরপূর্বক সম্পত্তি ছিনাই নেওয়া অথবা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য যদি কেউ সাধারণ আঘাত করে 327, আর যদি গুরুতর আঘাত করে 329। আর মাঝখানে 328 দ্বারা হচ্ছে অপরাধ করার উদ্দেশ্যে বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত দান। আপনি বাসে যাচ্ছেন বরিশাল থেকে ঢাকা পর্যন্ত, আপনি একটা খুবই খারাপ মানুষ, আপনি মানুষের কাছ থেকে ছিনতাই করেন গোপনে। যেমন আপনার কাছে এমন একটা মাদকদ্রব্য অথবা এমন কিছু আছে যা আপনি খাবারের সাথে মিশিয়ে মানুষকে খাওয়াইয়া কোনো কিছু নিয়ে যান। তাহলে আপনার পাশের সিটে যে বসছে তাকে কি করলেন? খাবার অফার করলেন, সে সরল বিশ্বাসে খাইলো, খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে সেই বাসে পড়ে আছে। তারপর আপনি তার সমস্ত কিছু নিলেন, মোবাইল, টাকা পয়সা।
তাহলে আপনি যে বিষ প্রয়োগটা করলেন একটা অপরাধ করার উদ্দেশ্যে, তাহলে আপনি আপনার পাশের সিটের লোককে খাবারের সাথে কোনো একটা বিষাক্ত কিছু মিশিয়ে খাওয়াইয়া তাকে অজ্ঞান করে তার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, মানিব্যাগ নিয়ে নিলেন, তাহলে এটার শাস্তি হবে, ওই যে চুরি করছেন চুরির শাস্তি হবে 379। আর কি হবে? চুরির শাস্তি 379, আর এই যে বিষ প্রয়োগ করছেন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে তার শাস্তি হবে 328। রিপা আক্তার এইবার ঠিক আছে, 325 ধারা। তাহলে 330, 331 একই ধারা, 332, 333 একই ধারা। প্রথমে পাবলিক আর পুলিশের মধ্যে পুলিশ আগে, তাই পুলিশ পাবলিককে টর্চার করবে 330, 31-এ, আবার পাবলিক আবার পুলিশকে টর্চার করবে 332, 333-এ। তাহলে পুলিশ পাবলিককে কখন টর্চার করতে পারে? যখন কোনো একটা আসামিকে এনে থানায় নিয়ে আসা হয় তখন হয়তো তাকে মারধর করতে পারে, নর্মালি তো পারে না। তাহলে 330 ধারা জোরপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায় করার জন্য অথবা সম্পত্তি প্রত্যর্পণ করার জন্য, যদি সাধারণ আঘাত করে 330, গুরুতর আঘাত করলে 331। আর পুলিশ সরকারি কর্মচারীকে তার সরকারি কাজে বাধা প্রদান করার উদ্দেশ্যে যদি সাধারণ আঘাত করে তখন 332, আর যখন গুরুতর আঘাত করে তখন 333। সরকারি কর্মচারীকে সরকারি কাজ করার সময়, ব্যক্তিগত কাজ করতে গেছেন, আপনি সরকারি কর্মচারী, আপনি ব্যক্তিগতভাবে মানুষের সাথে ঝগড়া লাগাইলেন, তখন আপনি মার খাইলেন, সেটা কিন্তু আইনের আওতায় আসবে না। আপনি সরকারি কর্মচারী, কোর্টের অর্ডার হয়েছে রাস্তার পাশে ফুটপাতে যত দোকান আছে সব উচ্ছেদ করার জন্য, ম্যাজিস্ট্রেট গেছে, পুলিশ অফিসাররা গেছে, মোবাইল কোর্ট করতে গেছে ম্যাজিস্ট্রেট, সাথে গেছে পুলিশ অফিসাররা। ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোর্ট করতে যায় তখন যে পুলিশেরা ম্যাজিস্ট্রেটের সাথে ডিউটি যায়, এইটার কিন্তু একটা ধারা আছে। কোন ধারা বলে? মোবাইল কোড আইন 2009-এর 12 ধারা বলে এই পুলিশ অফিসাররা, পুলিশ সদস্যরা কিন্তু এই ম্যাজিস্ট্রেটের সাথে মোবাইল কোড করতে যায়। তাহলে আপনি মোবাইল কোড আইনের 12 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সাথে গেলেন, গিয়ে উচ্ছেদ অভিযান শুরু করলেন, তখন সেই দোকানদারেরা ম্যাজিস্ট্রেটকেও এবং পুলিশের উপরে যদি আক্রমণ করে, আঘাত করে, যদি সাধারণ আঘাত করে তাহলে 332, আর যদি গুরুতর আঘাত করে তখন 333। আপনি একটা গুরুতর উত্তেজনা, আপনাকে এমন একটা কথা বলা হয়েছে বা আপনার এমন একটা আপনার সামনে কাজ করা হয়েছে যাতে আপনি উত্তেজিত হয়ে গেছেন, হঠাৎ উত্তেজিত হয়ে রাগের মাথায় আপনি একজনকে মারলেন। এই উত্তেজনা বশত যদি কাউকে সাধারণ আঘাত করে তাহলে শাস্তি কম হবে 334, আর গুরুতর আঘাত করলে 335। কেউ যদি দ্রুত গতিতে গাড়ি, ঘোড়া, মোটরসাইকেল বিভিন্ন কিছু চালিয়ে কারো গায়ে উঠাই দিয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করছে, এতে যদি গুরুতর আঘাত প্রাপ্ত হয়, মারা গেলে 304-এর শর্টাইবেন ক্ষতে মামলা হবে। আর যদি গুরুতর আঘাত প্রাপ্ত হয়, আপনি মোটরসাইকেল ড্রাইভ করেছেন, আপনি ভালো ড্রাইভার না, আপনি একজনের গায়ে উঠাই দিলেন, তার যদি গুরুতর আঘাত প্রাপ্ত হয় তখন আপনার শাস্তি হবে 338 শর্টাইবেন খ। সবাইকে এইটুকু রিভিশন বুঝতে পারছেন? শম্ভু দাদা আপনি কমেন্ট করেন নাই, খুবই খারাপ।
আজকে আমরা কয়েকটা ধারা পড়ব। অবৈধ বাধা, অবৈধ অবরোধ, খুবই চমৎকার, 1 মিনিটে মুখস্থ করার মতো ধারা। এখান থেকে আপনার এমসিকিউ থাকবে। 339 ধারা, অবৈধ বাধা। যাদের কাছে বই আছে বই ওপেন করেন। অবৈধ বাধা, যার যেদিকে যাওয়ার অধিকার আছে তাকে সেই দিকে যাইতে যদি না দেওয়া হয়, যার যেদিকে যাওয়ার অধিকার আছে, একটা সরকারি রাস্তা বাংলাদেশ সংবিধানের 36 অনুচ্ছেদে বলা হয়েছে সকলের যে চলাফেরার স্বাধীনতা, রেস্ট্রিক্টেড সংরক্ষিত এরিয়া বা আইন দ্বারা ঘোষিত এরিয়া, এইগুলা বাদে যেখানে সবার অবাধে চলাফেরার অধিকার আছে, সেখানে একজন মানুষ যাচ্ছে, তাকে যদি আপনি বাধা প্রদান করেন তাহলে সেটা হবে কি? অবৈধ বাধা। যেদিকে যাওয়ার গমনের বা যাওয়ার অধিকার আছে সেই দিকে যদি যাইতে আপনি না দেন, তখন বাধা দেন, তখন সেটা হবে অবৈধ বাধা। যেদিকে যাওয়ার অধিকার আছে। এখন আপনি আপনার বাড়িতে আপনি রাত্র 12টার সময় কারেন্ট গেছে, আপনি আপনার সামনে সিঁড়িতে বসে আছেন। এখন একটা লোক আপনার বাড়িতে সেই রাত 12টার সময় আসতে চাচ্ছে আপনার ঘরের দিকে। তার কোনো কাজ নাই, মানে আপনার আত্মীয় না, কিছু না, অপরিচিত। এখন এই লোকের কি এই রাত 12টার সময় আপনার ঘরে প্রবেশ করার অধিকার আছে? নাই। এখন তাকে যদি আপনি বাধা দেন, সেটা কিন্তু অবৈধ বাধা হবে না। অবৈধ বাধাটা কখন হবে? অর্থাৎ যার যেদিকে যাওয়ার অধিকার আছে স্বাভাবিক, তখন যদি আপনি তাকে বাধা দেন সেটা হবে অবৈধ বাধা। আর যার যাওয়ার অধিকার নাই, একটা জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, এই জায়গায় এই কয়টা থেকে এই কয়টার মধ্যে কেউ চলাফেরা করতে পারবে না। তখন যদি সেখানে কেউ যায়, তখন যদি তাকে বাধা দেওয়া হয়, সেটা অবৈধ বাধা নয়। এখান থেকে একটা এমসিকিউ আসবে, আমি বারবার বলতেছি। তাহলে অবৈধ বাধাটা কি আপনার আজকে একদিন বুঝতে হবে, আর যেন ভুলে না যান। অবৈধ বাধাটা হচ্ছে যার যেদিকে যাওয়ার অধিকার আছে সেই দিকে সেই লোকটা যাওয়ার সময় যদি আপনি তাকে বাধা দেন, একটা সরকারি রাস্তা দিয়ে সবাই চলতে ফিরতেছে, তখন আপনি যদি বাধা দেন, সেটা অবৈধ বাধা। কিন্তু আপনি পুলিশ লাইনে 1 নম্বর গেটে ডিউটি করতেছেন, একটা পাবলিক অযথা সেই পুলিশ লাইনের মধ্যে ঢুকতে চাচ্ছে, তার তো সেই পুলিশ লাইনের মধ্যে ঢোকার কোনো অধিকার নাই, উইদাউট এনি রেফারেন্স। সে বলতেছে না আমি ঢুকবো, এমনিতে আমি ঢুকবো। সেই পুলিশ লাইনের গেটে বসে যদি আপনি বাধা দেন, তাহলে সেটা অবৈধ বাধা হবে না। কেন? ওই লোকের এখানে ঢোকার বা প্রবেশের অধিকার নাই। আর আপনি পুলিশ সদস্যকে, আপনার এই একজন পুলিশ সদস্যকে আপনি যদি 1 নম্বর গেটে বসে বাধা দেন, তুমি যেতে পারবে না, সেইটা কিন্তু অবৈধ বাধা হবে। কারণ কি? এই পুলিশ সদস্যের এই পুলিশ লাইনে ঢোকার অধিকার আছে। তাহলে যার যেখানে গমনের অধিকার আছে বা যাওয়ার অধিকার আছে, সেখানে যাইতে যদি আপনি বাধা দেন, সেটা হবে অবৈধ বাধা। আর যেখানে অধিকার নাই যাওয়ার, সেখানে যেতে চাইলে বাধা দিলে সেটা অবৈধ বাধা হবে না। এই হচ্ছে একটা অবৈধ বাধা। আর এবার আরেকটা হচ্ছে অবৈধ অবরোধ। অবৈধ অবরোধ হচ্ছে একটা মানুষকে নির্দিষ্ট সীমাবদ্ধ এরিয়ার মধ্যে আটকে রাখা, নির্দিষ্ট এরিয়ার মধ্যে, অর্থাৎ অবৈধভাবে আটকে রাখা। একটা লোক
একটা লোক হচ্ছে আপনার শত্রু, আপনি তার বাড়ির ওই ওই লোকটার বাড়ির চারপাশে 5-6 জন লোক আপনি সেট করে রাখলেন, যে এই লোক যখনই বাড়ি থেকে বেরোবে সাথে সাথে গুলি করে মেরে ফেলবা। এখন এইটা যখন এই লোকটা জানতে পারলো, সে কি আর বাড়ি থেকে বের হতে পারতেছে না ভয়তে, তাহলে আপনি তাকে কি করলেন? পরোক্ষভাবে তাকে ওই বাড়ির মধ্যেই আটকে রাখতেছেন, যে ও যদি বাড়ি থেকে বের হয় দেখার সাথে সাথে ওকে গুলি করবা। তার মানে কি, আপনি নির্দিষ্ট সীমাবদ্ধ এরিয়ার মধ্যে যদি আপনি অবৈধভাবে আটকে রাখেন, অর্থাৎ নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে বের হতে যদি আপনি বাধা দান করেন, অবরোধ, আটকে রাখা, তাহলে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনের জন্য যদি বাধা দান করেন, তাহলে সেটা হবে অবৈধ অবরোধ। বৈধভাবে যদি অবরোধ করে রাখা হয়, যেমন পুলিশ অফিসার আসামিকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখলো, এই থানা হাজত কি, একটা লিমিটেড এরিয়া, একটা ছোট একটা রুম, এর বাইরে সে কোনোভাবে বের হতে পারবে না, তাহলে এটা কি বৈধ, বৈধভাবে করলে সেটা অবরোধ হবে না। অবৈধভাবে, এজন্য বলছে অবৈধ অবরোধ, ইলিগ্যাল ব্লকেট। অবৈধভাবে যদি আপনি কাউকে নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে, অর্থাৎ নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমন করার জন্য যদি বাধা দান করেন, সেটা অবৈধ অবরোধ। আর যদি বৈধভাবে করা হয় সেটা অবৈধ অবরোধ হবে না। 339 অবৈধ বাধা। এই অবৈধ বাধার শাস্তি 341, এক ধারার পরে শাস্তি। 339 সংজ্ঞা, 341 শাস্তি। আবার 340 হচ্ছে অবৈধ অবরোধ। এই 340-এর শাস্তি আবার 342, এক ধারার পরে। 39-এর শাস্তি 41, 40-এর শাস্তি 42। তাহলে 42 ধারা হচ্ছে অবৈধ অবরোধের শাস্তি। 42-এর শেষে আছে কত, 2। তাই 42 ধারা বলা হয়েছে 0 থেকে 2 দিন পর্যন্ত যদি অবৈধভাবে অবরোধ করে রাখা হয় তার শাস্তি 342। 42-এর শাস্তি, 42-এর শেষে আছে 2, তাই 2 দিন পর্যন্ত অবৈধ অবরোধ করে রাখলে তার শাস্তি 342। এবার 343, 43-এর শেষে আছে 3, তাই 3 থেকে 9 দিন পর্যন্ত যদি আপনি আটক করে রাখেন তাহলে 343। 342-এর শেষে আছে 2, তাই 0 থেকে 2 দিন পর্যন্ত অবৈধ অবরোধ করে রাখলে 342। 343-এর শেষে আছে 3, তাই 3 থেকে 9 দিন পর্যন্ত যদি অবৈধভাবে অবরোধ করে রাখেন তার শাস্তি 343। আর 344 হচ্ছে 10 বা ততোধিক, 10 দিন থেকে শুরু করে আপনি অগণিত দিন যদি আটকে রাখেন তার শাস্তি 344। 42, 43, 44। 42-এর শেষে 2 দিন পর্যন্ত অবৈধ অবরোধ করলে। 43-এর শেষে 3, তাই 3 থেকে 9 দিন পর্যন্ত অবৈধ অবরোধ করে রাখলে। আর 44 ধারা হচ্ছে 10 বা ততোধিক দিন যদি আপনি অবৈধ অবরোধ করে রাখেন। তাহলে আমি একটা প্রশ্ন করব, পারলে উত্তর করবেন। এএসআই নিরস্ত্র শফিক খুবই খারাপ প্রকৃতির একজন পুলিশ অফিসার। তিনি রহিম নামক একজন ব্যক্তিকে অযথা অপ্রয়োজনীয়ভাবে
গ্রেপ্তার করে এনে টাকা পয়সা অর্থাৎ ঘুষ নেওয়ার জন্য তিনি অবৈধভাবে তার বাসায় 8 দিন অবরোধ করে রেখেছে। এসআই শফিক রহিম নামক একজন ব্যক্তিকে অযথা অপ্রয়োজনীয়ভাবে গ্রেপ্তার করে এনে তার বাসায় 8 দিন পর্যন্ত অবরোধ করে রেখেছে। এক্ষেত্রে এসআই শফিকের শাস্তি কত ধারায় হবে? আপনি যা পারেন কমেন্ট করেন। ভাই আমি খাই কিছু ভাই বাইরে ঠান্ডা লাগে আমি একটু রুমে থাকবো ইয়ে কহ ভাই বাকি না বাবা রুম খাই क्या पढ़ते ना दोनों दिन একজন পড়ে না সিন্ধি গান ধরে তাহলে এবার আমরা পড়ব 345 ধারা। 340 থেকে 348 পর্যন্ত সব হচ্ছে অবৈধ অবরোধ। এমএসটি রিপা আক্তার 343 37 857। এই যে আপনাদের যখন প্রশ্ন করা হয়, যদি অল্প আপনারা পড়ছেন, একটা ধারা দিয়ে উত্তর করেন। আসলে এক্সামিনার কখনোই আপনাকে একটা ধারার প্রশ্ন করে না, আপনাকে কিভাবে শোয়াই ফেলতে হবে সেটা তারা জানে, কারণ আপনাকে বাদ দেওয়ার চেষ্টা করবে তারা। কখনোই একটা ধারা থেকে প্রশ্ন করা হয় না। আমি বলেছিলাম এএসআই শফিক একটা লোককে, রহিমকে অবৈধভাবে অপ্রয়োজনে গ্রেপ্তার করেছে। তাহলে 220 ধারা আমরা কি পড়েছিলাম? হয়রানিমূলক গ্রেপ্তার, অর্থাৎ যাকে গ্রেপ্তার করার দরকার নাই তাকে গ্রেপ্তার করা। 220 ধারা অপ্রয়োজনীয়ভাবে গ্রেপ্তার এবং কতদিন আটকে রাখছে? 8 দিন। তো 343 ধারা 3 থেকে 9 দিনের মধ্যে। তাহলে 220, 343 আর পুলিশ আইনের 729, পিআরবি 857 বিধি। এভাবে আমাদের অনেকগুলো ধারা দিয়ে উত্তর করার চেষ্টা করতে হবে। শম্ভু দাদা, আপনি কি কিছু পারেন না? আপনি কেন কমেন্ট করেন না? 345, যে ব্যক্তির মুক্তিকল্পে রিট করা হয়েছে, অর্থাৎ মনে করেন আদালত থেকে একজন লোককে বলা হয়েছে ওকে ছেড়ে দেন, এরপরেও যদি আপনি অবৈধভাবে অবরোধ করেন, এরপরেও যদি অবৈধভাবে অবরোধ করে রাখেন, তাহলে 345। 346, গোপনে যদি কাউকে আপনি অবরোধ করে রাখেন, গোপনে অবৈধভাবে অবরোধ করে রাখেন, আপনি বাসাওয়ালা লোক, আপনার সন্তান আছে, আপনি সেই সন্তানকে রেখে বাসায়, তারপর আপনি ডিউটিতে চলে আসছেন। পাশের বাসার যে ভাবি, সে হচ্ছে আপনার প্রতি শত্রুতা, সে সুযোগ খোঁজে। সে কি করলো? আপনি ডিউটিতে যাওয়ার পর আপনার ওই 8 বছরের বাচ্চাকে নিয়ে সে গোপনে কোথাও লুকিয়ে রাখলো। সে তার অন্য একটা রুমে, একটা ছোট একটা রুমে নিয়ে অবৈধভাবে সে গোপনে আটক করে রাখলো। আপনি তো খুঁজতেছেন পাচ্ছেন না, তার অন্য কোনো ধান্দা নাই, সে আপনাকে শাস্তি দেওয়ার জন্য, যে অনেক খুঁজবে, তারপর হঠাৎ 2-3 দিন পর ওর মেয়েকে ছেড়ে দেব।
এভাবে যদি গোপনে কেউ অবৈধভাবে অবরোধ করে রাখে তাহলে 346। আর দুইটা ধারা আছে 347, 348। জোরপূর্বক সম্পত্তি ছিনাইয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য যদি কেউ আপনাকে অবৈধভাবে অবরোধ করে রাখে তাহলে 347। আর জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করার উদ্দেশ্যে যদি কেউ অবৈধভাবে অবরোধ করে রাখে তখন 348। পুলিশ অফিসার একজন অজ্ঞাতনামা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করলো। এই মামলার যত আসামিকে গ্রেপ্তার করছে কেউই চুরির দায় স্বীকার করতেছে না। তখন সে কি করলো, এই আসামিকে গ্রেপ্তার করে তার বাড়িতে অবৈধভাবে আটক রাখলো। থানায় রাখে নাই, বাড়িতে অবৈধভাবে আটক রাখছে। আটক রেখে ও যাতে এই অপরাধের কথা স্বীকার করে, জোর করে, জোরপূর্বক অপরাধের কথা স্বীকার করানোর জন্য ওকে যদি অবৈধভাবে আটক রাখে তখন 348। যদি 2 দিন পর্যন্ত রাখে এই 348-এর সাথে 342 আসবে। 3 থেকে 9 দিন পর্যন্ত আটক রাখলে 43 ধারা আসবে। আর 10 বা ততোধিক রাখলে 344 ধারা আসবে। তাহলে সংখ্যার বিষয়টা আপনারা বুঝলেন। আপনার বাচ্চাকে যদি কেউ অবৈধভাবে গোপনে নিয়ে আটক রাখে তাহলে আপনি 346 ধারা দিবেন, কিন্তু ওখানে আরও আপনার ধারা দিতে হবে যে কতদিন রাখছে সেই দিন অনুযায়ী। 0 থেকে 2 দিন রাখলে 42, 3 থেকে 9 দিন রাখলে 343, আর 10 বা ততোধিক রাখলে 344। এইভাবে সবসময় কানেক্টেড ধারা শেখার চেষ্টা করবেন। তাহলে 339 অবৈধ বাধা। যার যেদিকে যাওয়ার অধিকার আছে সেখানে যদি আপনি বাধা দেন তাহলে অবৈধ বাধা হবে। আর যার যেদিকে যাওয়ার অধিকার নাই সেখানে যদি আপনি বাধা দেন তাহলে সেটা অবৈধ বাধা হবে না। 340 অবৈধ অবরোধ। কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমাবদ্ধ এরিয়ার বাইরে গমনের ক্ষেত্রে যদি আপনি বাধা প্রদান করেন তখন অবৈধ অবরোধ। 339-এর শাস্তি 341, 340-এর শাস্তি 342। অবৈধ অবরোধ 340, শাস্তি 342। 42-এর শেষে 2, তাই 0 থেকে 2 দিন করলে আটক রাখলে তাহলে 342। 3 থেকে 9 দিন 343, 10 বা ততোধিক হচ্ছে 344। আর যে ব্যক্তিকে মুক্তির জন্য রিট করা হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে তারপরেও যদি আপনি তাকে আটক রাখেন তাহলে 345। আর গোপনে যদি আপনি কাউকে অবরোধ করে রাখেন বা আটক করে রাখেন তাহলে 346। জোরপূর্বক সম্পত্তি ছিনাই নেওয়ার জন্য যদি আপনি অবরোধ করে রাখেন 347। আর জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য অবরোধ করে রাখলে 348। বিদ্যুৎ না থাকায় ক্লাস নিয়ে আসলে মজা পাওয়া যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই।